বন্ধুরা, আপনি যদি আজকের খবরের কাগজ খোলেন বা আন্তর্জাতিক নিউজ চ্যানেলগুলো দেখেন, একটা জিনিস খেয়াল করবেন, গত কয়েক দশকে এক দেশ অন্য দেশের বর্ডারে গিয়ে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে এমন ঘটনা কিন্তু আগের চেয়ে অনেক কমে গেছে। আমরা যারা বিংশ শতাব্দীর প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস পড়েছি, যেখানে লাখ লাখ সেনা ট্যাঙ্ক আর যুদ্ধ বিমান একে অপরের মুখোমুখি হতো, সেই ধরনের ইন্টারস্টেট কনফ্লিক্ট বা আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধ আজ প্রায় বিলুপ্তির পথে। ইন্টারন্যাশনাল পিস ট্রিস ইনস্টিটিউটের ডেটা যদি আপনি দেখেন, গ্রাফে পরিষ্কার দেখা যাচ্ছে যে দুই দেশের মধ্যকার সরাসরি যুদ্ধ কমে গেছে, নিচের দিকে নেমে গেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় টুইস্ট, এই গ্রাফটা দেখে আপনি যদি ভাবেন যুদ্ধ অনেক কমে গেছে, পুরো পৃথিবী শান্ত হয়ে গেছে, তাহলে আপনি এখানেই ভুল করবেন। গত 15 বছর ধরে একটি যুদ্ধ রকেটের গতিতে বাড়ছে, যেটাকে আমরা বলি প্রক্সি ওয়ার। আজকের ভিডিওতে এই প্রক্সি ওয়ার কি, আমরা এই সম্পর্কে ডিটেইলস আলোচনা করব। চলেন আলোচনা করা যাক। প্রথমত আমাদেরকে বুঝতে হবে এই প্রক্সি ওয়ারটা কি। আপনি যখন স্কুল বা কলেজে যান, যখন আপনার কোনো বন্ধু অনুপস্থিত থাকে, তখন আপনি পিছন থেকে চিল্লে বলেন প্রেজেন্ট স্যার। এই যে সে উপস্থিত নাই, তার পরিবর্তে আপনি যে রোল কলটা দিয়ে দিলেন, এটাকে বলে প্রক্সি। অর্থাৎ আসল মানুষটা অনুপস্থিত, তার কাজটা অন্য কেউ করে দেওয়াকেই বলা হয় মূলত প্রক্সি। চলুন একটি কাল্পনিক ঘটনা দিয়ে পুরো গল্পটা বোঝা যাক। মনে করুন পৃথিবী জুড়ে দুটি অত্যন্ত শক্তিশালী এবং পরমাণু অস্ত্রধারী দেশ আছে, দেশ এ এবং দেশ বি। দেশ এ চায় পুরো পৃথিবীর বাজার তার আধিপত্যে থাকুক, আবার দেশ বি ও একই জিনিস চায়। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের সংঘাত হওয়া নিশ্চিত। কিন্তু সমস্যা হলো, দুজনের কাছে এমন পরমাণু অস্ত্র আছে যা দিয়ে পুরো পৃথিবীকে কয়েক সেকেন্ডে ধ্বংস করে দেওয়া সম্ভব। ইন্টারন্যাশনাল রিলেশনসের ভাষায় একে বলা হয় মিউচুয়ালি অ্যাজুয়ার্ড ডিস্ট্রাকশন। অর্থাৎ দেশ এ যদি দেশ বি এর উপর আক্রমণ করে, তবে বি যদি এর উপর পাল্টা আক্রমণ করে, দিন শেষে দুইজনই পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে। তাই সরাসরি যুদ্ধ করা তাদের জন্য আনথিঙ্কেবল বা কল্পনাতীত। এখন মনে করুন এই পরাশক্তির বাইরে অন্য একটি অর্থনৈতিকভাবে দুর্বল দেশ আছে, দেশ সি। এই দেশ সির অভ্যন্তরীণে সরকারি দল বা বিরোধী দল বা দুইটি আদি গোষ্ঠী একে অপরের সাথে অভ্যন্তরীণভাবে দ্বন্দ্ব লেগে আছে। এনি হাউ এই গোষ্ঠী দুটি যখন তাদের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাবে, ঠিক এই সুবিধাটাই নিবে দেশ এ এবং দেশ বি। দেশ এ সরকারি দলীয় গোষ্ঠীকে কোটি কোটি টাকার অস্ত্র ট্রেনিং দিবে, সেম ওয়েতে দেশ বি বিরোধী দলকে কোটি কোটি টাকার অস্ত্র ট্রেনিং, মিলিটারি ট্রেনিং সবকিছু দিবে। হয়তো আমরা খালি চোখে দেখতেছি এখানে দেশ এ এবং দেশ বি যুদ্ধ করতেছে, কিন্তু হয়তো আমরা খালি চোখে দেখতেছি এখানে অভ্যন্তরীণ দেশ সি যুদ্ধ চলতেছে, কিন্তু মেন যুদ্ধটা করতেছে দেশ এ এবং দেশ বি। কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, এই যে দেশ এবং দেশ বি নিজেরা সরাসরি যুদ্ধ না করে এই যে অন্য একটা দেশকে ব্যবহার করতেছে, এই যে রাজনীতির নোংরা খেলাটা তারা খেলতেছে, কিন্তু কেন? এতে তাদের লাভ কি? এখানে তিনটি মেজর লাভ আছে। একটু চিন্তা করে দেখুন, যখন কোন দেশের কফিনে মরানো হাজার হাজার সেনার লাশ বিমানবন্দর দিয়ে দেশে ফিরে, তখন সেই দেশের সরকারের উপর জনগণের ব্যাপক চাপ তৈরি হয়। মিডিয়া প্রশ্ন তোলে ভোট ভেঙে 10 নামে, কিন্তু প্রক্সি ওয়ারে নিজেদের দেশে একটা সেনার রক্ত ঝরে না, লাশ পরে অন্য দেশের মানুষের, তাই দেশের ভিতর কোনো জবাবদিহিতা থাকে না। দ্বিতীয়ত, যুদ্ধের যত অর্থনৈতিক দোষ, বোমা বিস্ফোরণ, হাসপাতাল ধ্বংস হওয়া বা রিফিউজি ক্রাইসিস, সবই ঘটে নিজের সীমানার হাজার মাইল দূরে। পরাশক্তিদের নিজেদের এয়ারপোর্ট, শপিং মল বা আইটি সেক্টর একদম অক্ষত থাকে। আর 3 নম্বর কারণটি সবচেয়ে বড় চমৎকার, একে বলা হয় প্লাজিবল ডিনায়াবিলিটি বা যুক্তিযুক্ত অস্বীকার। বিশ্বমঞ্চে বা জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে যখন এই যুদ্ধ নিয়ে আলোচনা হবে, তখন পরাশক্তি দেশগুলো খুব শান্ত গলায় হাত দিয়ে বলতে পারে, আরে এটা তো ওদের অভ্যন্তরীণ সমস্যা, আমরা তো জাস্ট ওদের সেলফ ডিফেন্সের জন্য একটু সাহায্য করেছি। এই 3 অসুবিধার কারণেই প্রক্সি ওয়ার হলো দেশগুলোর সবচেয়ে প্রিয়, কম ঝুঁকিপূর্ণ ডিপ্লোম্যাটিক হাতিয়ার। এই প্রক্সি ওয়ার বা কোল্ড ওয়ারের খেলা কিন্তু আজকের নয়, সেটা অনেক পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই এই প্রক্সি ওয়ার বা কোল্ড ওয়ারের খেলা শুরু হয়েছিল। যখন শুরু হয়েছিল মানব ইতিহাসের অন্যতম দীর্ঘতম মনস্তাত্ত্বিক যুদ্ধ, কোল্ড ওয়ার বা স্নায়ু যুদ্ধ। একদিকে ছিল পুঁজিতান্ত্রিক মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ এবং অন্যদিকে ছিল সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন ইউএসএসআর। এই দুই পরাশক্তি একে অপরকে টেক্কা দিতে পুরো পৃথিবীকে একটা বিশাল দাবার বোর্ডে রূপান্তরিত করেছে। চলুন ইতিহাসের পাতা থেকে এমন কিছু উদাহরণ দেখি যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে, যে কিভাবে বড় দেশগুলো ছোট দেশগুলোকে খেলনা হিসেবে ব্যবহার করেছে। কেস স্টাডি 1, কোরিয়া যুদ্ধ। 1950 সালের কোরিয়া যুদ্ধের কথা ধরা যায়। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যখন যুদ্ধ শুরু হলো, তখন উত্তর কোরিয়াকে সাপোর্ট দিচ্ছিল সোভিয়েত ইউনিয়ন আর দক্ষিণ কোরিয়াকে আমেরিকা। এক পর্যায়ে যুদ্ধ যখন অত্যন্ত ভয়াবহ রূপ নেয় এবং উত্তর কোরিয়ার সাধারণ মানুষ এবং সৈন্যরা সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিল, তখন উত্তর কোরিয়ার নেতৃত্ব যুদ্ধ থামানোর জন্য শান্তি চুক্তির প্রস্তাব করতে চেয়েছিল। কিন্তু আপনি কি জানেন ইতিহাস কি বলে? সোভিয়েত ইউনিয়নের তৎকালীন ডিক্টেটর জোসেফ স্টালিন উত্তর কোরিয়াকে সাফ জানিয়ে দেন, যুদ্ধ থামানো যাবে না, যুদ্ধ চালিয়ে যেতে হবে। কেন জানেন? স্টালিনের উদ্দেশ্য উত্তর কোরিয়াকে স্বাধীন করা বা জেতানো ছিল না। তার আসল লজিক ছিল, যতদিন এই যুদ্ধ চলবে আমেরিকা কয়েক লাখ সৈন্য সেখানে ব্যস্ত থাকবে, আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হবে এবং বিশ্বমঞ্চে তাদের মিলিটারি ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। চিন্তা করে দেখুন, একটি দেশ জাস্ট তার নিজের প্রয়োজনে অন্য একটি দেশকে জাস্ট কুরবানি দিতে দ্বিতীয়বার চিন্তা করতেছে না। হ্যাঁ, এটাই হচ্ছে প্রক্সি ওয়ারের সবচেয়ে ডেঞ্জারাস খেলা। কেস স্টাডি 2, কঙ্গো ক্রাইসিস। 1960 সালে কঙ্গো যখন বেলজিয়ামের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, তখন তাদের প্রথম গণতান্ত্রিক নির্বাচিত প্রধানমন্ত্রী হন প্যাট্রিস লুমুম্বা। লুমুম্বা চাইলেন দেশের খনিজ সম্পদ দেশের মানুষের কাজে লাগাতে,
এবং আমেরিকার কর্পোরেট কোম্পানিগুলো একচেটিয়া আধিপত্য বন্ধ করতে। তিনি কিছুটা সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকেছিলেন এবং সাহায্যের জন্য। ব্যাস, আমেরিকার সিআইএ সক্রিয় হয়ে উঠলো। তারা কঙ্গোর ভিতরে থাকা লুমুম্বার বিরোধী এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোকে টাকা অস্ত্র দিয়ে এক রাতের মধ্যে লুমুম্বাকে ক্ষমতাচ্যুত করলো এবং পরবর্তীতে তাকে নির্মমভাবে হত্যা করলো। আমেরিকার এই প্রক্সি হস্তক্ষেপের ফলে কঙ্গো এমন এক রাজনৈতিক আবর্তে পড়লো যার ফলশ্রুতিতে সেখানে জন্ম নিল মোবুটু সেকো, যে দশকের পর দশক কঙ্গোর কোটি কোটি মানুষকে শোষণ করেছে। কেএসএস স্টাডি 3, ভিয়েতনাম ও আফগানিস্তানের যুদ্ধ। কোল্ড ওয়ারের ইতিহাসে দুটি বড় ট্র্যাপ বা ফাঁদ রয়েছে। প্রথমটি হলো ভিয়েতনাম যুদ্ধ, যেখানে উত্তর ভিয়েতনামের কমিউনিস্টদের পিছনে সোভিয়েত ইউনিয়ন ও চীন প্রক্সি দিচ্ছিল, আর দক্ষিণ ভিয়েতনামে আমেরিকা নিজে সরাসরি সৈন্য নামিয়ে দিচ্ছিল। ফলাফল, আমেরিকার ইতিহাসের অন্যতম বড় সামরিক বিপর্যয়। প্রায় 58,000 মার্কিন সেনা সেখানে মারা যায় এবং লাখ লাখ ভিয়েতনামী নাগরিক জীবন হারায়। 1979 সালে আফগানিস্তান আক্রমণ এবং মুজাহিদিনদের ছবি। আমেরিকার এই পরাজয় দেখে সোভিয়েত ইউনিয়ন ভাবলো এবার তাদের চাল দেওয়ার পালা। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন সরাসরি আফগানিস্তানে তাদের সেনা পাঠিয়ে দিল ওখানকার কমিউনিস্টদের সরকারকে টিকিয়ে রাখতে। এবার আমেরিকা তার ভিয়েতনামের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ পেল। আমেরিকা নিজে সরাসরি আফগানিস্তান যুদ্ধে লড়তে গেল না। সিআইএ এবং পাকিস্তানের আইএসআই স্থানীয় ধর্মগোষ্ঠীগুলোকে একত্রিত করে তাদের নাম দিল মুজাহিদিন। আমেরিকা তাদের বিলিয়ন বিলিয়ন ডলার তাদের স্টিঙ্গার মিসাইল আর অর্থ সরবরাহ করলো। সোভিয়েত ইউনিয়ন 10 বছর ধরে আফগানিস্তানের পাহাড়ে যুদ্ধ করে সরাসরি দেউলিয়া হয়ে গেল, যা পরবর্তীতে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল। এই যে প্রক্সি ওয়ারের জঘন্যতম খেলা, ক্ষমতাসীন দেশগুলো যাদের স্বার্থ আদায়ের জন্য অর্থনীতিতে দুর্বল দেশগুলো তাদের বলির পাঠা হিসেবে যে ব্যবহার করে, এটাকে আপনি কি হিসেবে দেখতেছেন? এটা হচ্ছে প্রক্সি ওয়ারের সবচেয়ে জঘন্যতম খেলা, যেটা ক্ষমতাসীন দেশগুলো তাদের স্বার্থের জন্য বরাবরের মতো হাসিল করে থাকে। একটা সময় ছিল যখন পৃথিবীতে মাত্র দুটি ক্ষমতাসীন শক্তিশালী দেশ ছিল, আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন। কিন্তু পরবর্তীতে গিয়ে এই পরাশক্তির বাহিরে আরো অনেকগুলো পরাশক্তি সৃষ্টি হয়। চীন, ফ্রান্স, ইন্ডিয়া, এই যে আরো পরাশক্তিগুলো দেশ তৈরি হলো, তারা পরবর্তীতে নিজের প্রয়োজনে আরো বেশি প্রক্সি ওয়ারে খেলায় মেতে উঠল। দিন শেষে কি হচ্ছে? দিন শেষে দুর্বল দেশগুলো ক্ষমতাসীন দেশের হাতে জাস্ট ব্যবহৃত হচ্ছে। সিরিয়া যুদ্ধের কথা বলি, এই সিরিয়া যুদ্ধে প্রক্সি কে কে দিচ্ছে? ইরান প্রক্সি দিচ্ছে, ইসরায়েল প্রক্সি দিচ্ছে, চীন প্রক্সি দিচ্ছে, আমেরিকা প্রক্সি দিচ্ছে, রাশিয়া প্রক্সি দিচ্ছে। এই যে একটা ছোট দেশের মধ্যে এতগুলো দেশ প্রক্সি দিচ্ছে, আর দেশের অভ্যন্তরের ভিতরে এত গৃহযুদ্ধ লাগা রাখছে। দিন শেষে কি হচ্ছে? দিন শেষে সেই অর্থনৈতিকভাবে দুর্বল দেশটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকে আমরা সুদানের কথা বলতে পারি। সুদানের লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, যেখানে আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স তারা প্রত্যেকে নিজ নিজ স্বার্থে আসার জন্য প্রক্সি দিচ্ছে। দিন শেষে সুদানের অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, সুদানের নিরীহ মানুষ মারা যাচ্ছে। প্রক্সি ওয়ারের জঘন্যতম খেলা দিন শেষে মানুষ নিজের স্বার্থে ব্যবহার করে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলো রাষ্ট্রপ্রধান বিরোধী দলের নেতারা কি তারা বুঝে না যে এগুলো জাস্ট তাদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে? এখন আপনার কাছে একটা প্রশ্ন, যখন আপনার দুয়ারে বিপদ চলে আসবে, যখন আপনার জীবন আপনাকে বাঁচাতে হবে, তখন কি আপনি দেখবেন আপনাকে কে অস্ত্র দিচ্ছে বা কে আপনাকে বোমা দিচ্ছে, কে আপনাকে টাকা দিচ্ছে? তখন আপনি চিন্তা করবেন না, আগে আমার জীবন বাঁচাতে হবে। জীবন বাঁচানোর খেলাটাই হচ্ছে এখন ট্র্যাজেডি হিসেবে ইউজ করা হয়। এটাই হচ্ছে রিয়েলিটি। এখন পুরো বিশ্বে সরাসরি যুদ্ধ না হলে পারমাণবিক অস্ত্র দেশগুলো তাদের নিজস্ব প্রয়োজনে কম অর্থনৈতিক শক্তিশালী দেশগুলোকে বলির পাঠা হিসেবে ব্যবহার করে, যেটা আমরা অফলাইনে অনলাইনে যে কোনো রাজনীতির ক্ষেত্রে দেখতে পাচ্ছি।